বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প মেঘের খামে অনুভূতি পর্ব 26, লেখিকা জেরিন আক্তার নিপা। জীবন নিজের রুমে চলে গেল। ইসপিয়া বাবা মা তোহাকে রুমে দিয়ে চলে এসেছে। সে রুমে এসে জীবনকে খুঁজতে লাগলো। কোথায় গেলেন উনি? রুমের দিকেই তো আসছিলেন। জীবন ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বলল, কিছু খুঁজছো? ইসপিয়া জীবনের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিয়ে বলল, আপনি বাবা মাকে আনতে গিয়েছিলেন? জীবন ওয়ার্ডরোব থেকে টি শার্ট বের করে গায়ে পরতে পরতে বলল, গিয়েছিলাম। বাবা মা আগে কখনো আমার বাসায় আসেননি, এই প্রথম আছেন। বাসা চিনতে যদি অসুবিধা হয় তাই আমি নিজে গিয়ে নিয়ে আসলাম। জীবন যে শুধু ইসপিয়ার খেয়াল রাখে তা না, জীবন ইসপিয়ার পরিবারও খেয়াল রাখে। সত্যি ইসপিয়া ভাগ্য করে এই মানুষটাকে স্বামী হিসেবে পেয়েছে। জীবন ইসপিয়ার সামনে এসে বলল, আমি বাবা মায়ের কাছ দেখে ঘুরে আসি, দেখি ওনাদের কিছু লাগবে কি না। জীবন বেরিয়ে গেল। ইসপিয়ার চোখ ছলছল করে উঠল। সে কি খুশিতে কাঁদছে? ফরিদা ইসপিয়ার বাবা মার সাথে আলাপ করছেন। জীবন গিয়ে ওনাদের নিয়ে এসেছেন শুনে খুশি হয়েছেন। নিচে যাবার সময় ফরিদা ইসপিয়াকে সাথে নিয়ে গেলেন। দেখলে তো মা, আমার জীবন কেমন ছেলে। আমি জানি না তুমি ওকে কতটা জানো, পরেও আমি বলছি, জীবনের মতো ছেলে হয় না। জীবন তার বাবা মাকে হারিয়েছে। আমার আধা পাগল ছেলেটা জানে বাবা মার ভালোবাসা কী জিনিস। সে তো ছোটো থেকেই বাবা মাকে অনেক ভালোবাসতো, তবুও আল্লাহ ওর কাছ থেকে ওর বাবা মাকে দূর করে দিলেন। এই জীবনে পাগলটা অনেক কষ্ট পেয়েছে। এখন তুমি ওর বউ হয়ে ওর জীবনে এসেছো, তুমি ওকে কষ্ট পেতে দিও না। ওর জীবন থেকে সব কষ্ট দূর করে সুখ দিয়ে ওর জীবনটা ভরিয়ে দিও। জেঠিমা, ওনার বাবা মা কীভাবে মারা গেছেন? কার অ্যাক্সিডেন্টে। আমার বোন তার একমাত্র ছেলেকে একা রেখে না ফেরার দেশে চলে গেলে। ওনার মা আপনার বোন? আপন বোন। ইসপিয়া আগে জানতো না জেঠিমা জীবনের খালাও হন। তাই তো জীবন অন্য সবার সাথে এরকম আচরণ করে আর জেঠিমার সাথে অন্যরকম আচরণ করে। জেঠিমাও এই জন্যই জীবনকে এত ভালোবাসে। জীবন সবার থেকে আলাদা, নিজের কষ্ট কারোর সাথে শেয়ার করে না। ওর বাবা মা মারা যাওয়ার পর থেকে আমি ওকে কখনো কাঁদতে দেখিনি। ছেলেটা কখনো কাঁদে না, কষ্টগুলোকে নিজের মনের ভিতর পাথর চাপা দিয়ে রেখেছে। তুমি ওর খেয়াল রেখো মা, আমার ছেলেটাকে নতুন করে আর কোনো কষ্ট পেতে দিও না। পুল সাইডে দাঁড়িয়ে জীবন ফোনে কথা বলছে। ভাইয়া তুমি আসবে না? না রে, তোর কথা রাখতে পারলাম না, ক্ষমা করে দিস। এটা কেমন কথা ভাইয়া? তোমার বাসায় তুমি আসবে না কেন? আমি বিয়ে করেছি, তুমি আমার বউকে দেখতেও আসবে না? আসবো না কেন, অবশ্যই আসবো, কিন্তু তোর বাসায় তুমি ওখানে গেলে জানাস। ধ্যাত, তুমি কেন এমন করো বুঝি না। আমিও তো থাকছি এ বাসায়, তুমি কেন থাকতে পারবে না? আমি ওই লোকটার সামনে পড়তে চাই না। ওকে দেখলেই রাগে আমার শরীর জ্বলে। এই লোকটাকে না দেখলে জানতেই পারতাম না মানুষ যে এতটা সেলফিশ হয়। ও কাউকে নিয়ে ভাবে না, কারো সুখ ওর কাছে ম্যাটার করে না। ও শুধু নিজেকে নিয়েই ভাবে। ভাইয়া বাদ দাও তো ওসব কথা। ভাবি কেমন আছে? ওর শরীরটা তেমন ভালো যাচ্ছে না। এই সময় বেবিটা নেওয়া সত্যি ভুল হয়েছে। ও খুব দুর্বল হয়ে গেছে। ভাবিকে ডক্টরের কাছে নিয়ে যাও। সব থেকে ভালো হবে তুমি ভাবিকে নিয়ে বাসায় চলে এসো, এখানে সবার সাথে থাকবে। বড় আম্মু ভাবির খেয়াল রাখবে। না, আমি আর কখনোই বাসায় যাব না। আচ্ছা, তোমার ইচ্ছে নেই তাহলে আর রিকোয়েস্ট করব না, রাখছি এখন। সময় করে একদিন তোমাদের কাছে যাব। আসিস, তোরা এলেও খুব খুশি হব। আর নূপুরকে আমার হয়ে কংগ্রেস জানাস। কল কেটে জীবন ফোন পকেটে নিয়ে ফুলের পানির দিকে তাকিয়ে রইল। নূপুরকে সে বিয়ে করেনি, সে বিয়ে করেছে ইসপিয়াকে। নূপুর তাকে ধোঁকা দিয়েছে, এই কথা সে রামিম ভাইয়াকে বলতে পারল না। অনেকক্ষণ হয়েছে জীবন নিচে আছে, ইসপিয়াকেও দেখছে না। কোথায় আছে এই মেয়ে? জীবন ইসপিয়ার খুঁজে রুমের দিকে যাচ্ছে। তোহা ইসপিয়ার কাপড় একটা একটা করে ব্যাগ থেকে বের করে বিছানায় ছুঁড়ে রাখছে। কী আপু, তোমার তো একটাও ভালো ড্রেস নেই, এগুলো পরে তুমি পার্টিতে যাবে নাকি?
ওসব ড্রেস তো মানুষ বাসায় পরে না। যেই কাপড়গুলো নিচে পড়ছে স্প্রিয়া তা তুলে রাখতে রাখতে বলল, এই সবগুলোই ভালো ড্রেস, কিন্তু তোর চোখে তো কিছুই ভালো লাগে না, তাই এগুলো ভালো লাগছে না। আপু তুমি খ্যাত মার্কায় কথা বলো না তো। এগুলো পার্টিতে পরা যাবার মতো ড্রেস? এসব পরে রাতে পার্টিতে গেলে লোকে তোমাকে নিয়ে হাসাহাসি করবে। সবার সামনে তুমি জীবন ভাইয়ার বদনাম করতে চাও? স্প্রিয়া মুখ কালো করে বলল, তাহলে কি করব আমি? আমার কাছে তো এগুলোই আছে। আসার সময় তুই তো ব্যাগ গুছিয়ে দিয়েছিস। কিন্তু আমি তো তখন জানতাম না তোমার বর বাসায় এসে পার্টি রাখবে। জীবন রুমে ঢুকছিল। তোমার কথা শুনে সে দরজার সামনে দাঁড়িয়ে গেল। ভিতরে না গিয়ে এখানে দাঁড়িয়েই দু বোনের কথা শুনতে লাগলো। জীবন আর ভিতরে গেল না। পকেট থেকে ফোন বের করে জয়কে কল করলো। কোথায় তুই? এই তো তোর বাসায় আসছি। তোর আসতে হবে না, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, তুই আন্টি আঙ্কেল মারিয়া আপুকে পাঠিয়ে দে। আমি আসবো না? আমাকে আসতে না করছিস? আরে গাদা, আগে ফুল কথা শোন, তারপর রিয়্যাক্ট কর। হাফ কথা শুনে আগে লাফিয়ে উঠিস না। তুই তো বললি আমাকে আসতে হবে না। তুই আমার সাথে এখন একটু শপিং মলে যাবি, তাই তোকে এখন আসতে না করছি। শপিং শেষ করে দুজন একসাথে ফিরবো। স্প্রিয়ার জন্য কিছু নিবি তাই তো? না, তোর জন্য নিব। এবার চলে আয় তো। জি যা, জি সোজা কথা সোজাভাবে বলে দিলেই তো হয়। পারো। তুমি আমার বোনের জন্য শপিং করতে যাচ্ছ? হ্যাঁ, ভালো হয়েছে। আমি আমার বউয়ের জন্য শপিং করব। তুই এত কথা বলছিস কেন? ওই দিন খুব তো বলেছিলে বিয়ে করলেও ভালোবাসতে পারবে না। এখন তো দেখছি ভালোবাসায় হাবুডাবু খাচ্ছ। ধুর, তোর সাথে কথা বলে বেকার। ফাও পেঁচাল পারিস তুই। খালামণি মারিয়া এসেছে দেখে স্প্রিয়া অনেক খুশি হয়েছে, কিন্তু জয় ওদের সাথে আসেনি দেখে স্প্রিয়া মন খারাপ করে বলল, ভাইয়া কোথায় খালামণি? আরে আর বলিস না, বের হওয়ার সময় কার জন্য ফোন এলো আর সে ছুটে চলে গেল। বলেছে বিকেলে চলে আসবে। মারিয়া স্প্রিয়াকে নিয়ে ওর ঘরে চলে গেল। তো আগে স্প্রিয়ার রুম থেকে বের করে দিয়ে বিছানায় বসতে বসতে বলল, ঘরটা তো সুন্দরী, বেশ ফাঁকা ফোঁকা, অনেক জায়গা আছে। কি হলো, তুই দাঁড়িয়ে আছিস কেন? বস আমার পাশে। স্প্রিয়া বসে বলল, সোম ভাইয়া আসবে না? রাতে আসবে, এখন অফিসে আছে। এই স্প্রিয়া, জীবন তোর খেয়াল রাখে তো? এখানে আসার পর কেউ তোকে কিছু বলেছে? না। মারিয়া আমতা আমতা করে বলে ফেলল, স্প্রিয়া তোদের বাসর হয়েছে? মারিয়ার কথা শুনে লজ্জায় স্প্রিয়ার নাক মুখ লাল হয়ে গেল। স্প্রিয়া উঠে দাঁড়িয়ে গেলে মারিয়া তাকে টেনে বসিয়ে বলল, কোথায় যাচ্ছিস? বস চুপ করে। আর যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। আপু এসব কেমন কথা? কেমন কথা মানে? ওভাবে তাড়াহুড়ো করে একদিনে তোদের বিয়েটা হলো। আমরা কেউ এখানে আসিনি। তোদের বাসর ঘর সাজানো হয়েছে কিনা তাও জানি না। যেভাবে হোক বিয়েটা যেহেতু হয়েছে, তাই তোদের বাসরও হওয়ার কথা। স্প্রিয়া আবার উঠে দাঁড়িয়ে বলল, আপু। মারিয়া উঠে দাঁড়িয়ে গেল, বলল, কিসের আপু? আমি তোর বোন না, আমার কাছে কিসের লজ্জা? তোদের বাসর হয়েছে কিনা তা জানতে চাওয়া পাপ নাকি? শুধু তো বিয়ে করলেই হবে না, সংসারও তো করতে হবে। ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা না আসলে কীভাবে হবে? দেখবি একটা বেবি নিলেই তোদের মাঝে সব ঠিক হয়ে যাবে। আপু কী সব বলছো তুমি? স্প্রিয়া মারিয়ার দিকে এক প্রকার পালিয়ে গেল। বিকেলে জীবন জয়কে নিয়ে ফিরে এসেছে। রুমে এসে স্প্রিয়াকে না পেয়ে ব্যাগটা আলমারিতে রেখে দিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। পার্টির সব আয়োজন শেষ। একটু পর থেকে লোকজন আসতে শুরু করবে। আনোয়ার হোসেন বেশ ভালোভাবে স্প্রিয়ার বাবা মা খালা খালুর সাথে কথা বলেছেন। জীবন বিকেল থেকে সবার মাঝে একজনকে খুঁজছে, কিন্তু সে মানুষটাকে কোথাও দেখতে পারছে না। কোথায় গিয়ে বসে আছে স্প্রিয়া? এই মেয়েটা কি আমাকে ভয় পায়, নাকি আমার সামনে আসতেও লজ্জা লাগে? যতক্ষণ বাসায় থাকে সারাক্ষণ সে আড়ালে আড়ালে থাকে, ডাকলে কাছে আসে, আর নয়তো ভুলেও সামনে পড়বে না। আজব মেয়ে একটা। রাতে মারিয়া স্প্রিয়াকে শাড়ি পরিয়ে রেডি করে দিয়েছে। জীবন রুমে ছিল না। হঠাৎ রুমে এসে স্প্রিয়ার উপর তার চোখ আটকে গেল। স্প্রিয়া লাল রঙের শাড়ি পরেছে। জীবনের সেই প্রথম দিনের কথা মনে পড়ে গেল। সেদিনও স্প্রিয়া লাল শাড়ি পরেছিল। মারিয়া জীবনকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আরে তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? তোমারই রুম, তুমি নক না করেও আসতে পারো। জীবন ভিতরে এসে দাঁড়ালো, তবে তার চোখের এখনও স্প্রিয়াতেই আটকে আছে। মারিয়া তা লক্ষ্য করে মুচকি হেসে বলল, এই নাও, তোমার বউকে রেডি করিয়ে দিয়েছি। ভালো করে দেখে বলো তো কোনো কিছুর কমতে আছে কিনা। আমি কিন্তু ভাই প্রফেশনাল না, এই একটু আধটু সাজাতে পারি আর কি।
কোনো কিছুর কমতি নেই, সব কিছুই একদম পারফেক্ট আছে। মুখ ফসকে জীবন কথাটা বলে ফেলেছে। এখন নিজের কাছে কেমন বোকা বোকা লাগছে। মারিয়া আপুর সামনে কারো বোকা হওয়ার আগে জীবন নিজেকে সামলে নিল। মারিয়া বলল, আবার তাহলে নিচে চলো। জীবন বলল, আপু আপনি যান, আমরা 2 মিনিটে আসছি। আচ্ছা আসো, তবে বেশি সময় নিও না কিন্তু, পার্টিটা তোমাদের জন্যই দেওয়া হচ্ছে। মারিয়া চলে গেলে জীবন স্পেয়ার সামনে এসে দাঁড়ালো। পা থেকে মাথা পর্যন্ত ভালো করে একবার স্পেয়ারকে দেখে নিল। আলমারি থেকে ব্যাগটা বের করে এনে স্পেয়ার হাতে দিল। স্পেয়ার জিজ্ঞাসূচকে সে বলল, এটা কি? তোমার জন্য। এতে একটা ড্রেস আছে, এটা পরেই তুমি আজ পার্টিতে যাবে। কিন্তু আমি তো রেডি হয়ে গেছি। জীবন স্পেয়ার পেটের দিকে তাকিয়ে বলল, দেখতেই তো পারছি কেমন রেডি হয়েছো। ওই দিনের মতো আজও পেট দেখা যাচ্ছে। ওসব শাড়ি পরা তোমার কাজ না স্পেয়ার। তুমি শাড়ি চেঞ্জ করে এটা পরে এসো। জীবনের কথা শুনে স্পেয়ার লজ্জার শেষ হইল না। মুহূর্তে মুখ লাল হয়ে গেল। জীবন ব্যাপারটা ধরতে পেরে মুচকি মুচকি হাসে। এই মেয়েটা কাঁদলে লজ্জা পেলে একে দেখতে আরও সুন্দর লাগে। নাকের ডকার লালচে ভাবটা জীবনকে স্পেয়ার দিকে টানে। কী হলো, যাও চেঞ্জ করে এসো। স্পেয়ার ব্যাগ হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। জীবন বেডে বসে শব্দ করে হাসলো। ইচ্ছে করে একটু আগে সে স্পেয়ারকে লজ্জা ফেলেছে। এই মেয়েকে লজ্জা পেতে দেখতে জীবনের মজাই লাগে। জীবন ভাবছে সামান্য কথাতেই এই মেয়ে এত লজ্জা পায় কেন। স্পেয়ার বেরিয়ে এলে জীবন হাঁ করে ওর দিকে তাকিয়ে রইল। স্পেয়ার উপর থেকে চোখ সরাতে পারছে না সে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে